সর্বদা মাস্ক পরবে, যেহেতু বলা হচ্ছে নো মাস্ক নো সার্ভিস। তাহলে মাস্ক ছাড়া কোনো কার্যক্রম তোমাদের জন্য প্রযোজ্য হবে না। অযথা বাইরে ঘোরাফেরা করবে না। সরকার যেহেতু বলছে যে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হচ্ছে, কারণ এই দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের মাস্ক করতে হবে, সুশৃঙ্খলভাবে কোথাও চলাফেরা করতে হবে, নচেত এটার হাত থেকে রেহাই পাওয়া যাবে না। আমি তোমাদের সঙ্গে গত দিন পলি বর্জন নীতি, তার আগে আবহাওয়া নীতি নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা ইলেকট্রন বিন্যাসে মুন্ডের নীতি নিয়ে আলোচনা করব। মুন্ডের নিয়ম, মুন্ডের নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। মুন্ডের নিয়ম বা নীতি নিয়ে আমরা আলোচনা করব। মুন্ডের নিয়ম বা নীতি নিয়ে আমরা আলোচনা করব। মুন্ডের নীতি বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না হলে ইলেকট্রন একটি একটি করে অরবিটালে প্রবেশ করবে এবং তাদের স্পিন হবে একমুখী। তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না হলে ইলেকট্রন একটি একটি করে অরবিটালে প্রবেশ করবে এবং তাদের স্পিন হবে একমুখী। এইবার যখন ওই অরবিটালে অন্য ইলেকট্রন প্রবেশ করবে, তখন যদি অরবিটাল ফাঁকা থাকে তাহলে একটা একটি করে প্রবেশ করবে। যখন দ্বৈত হবে, অর্থাৎ ওই অরবিটালটা পূর্ণ হবে, তখন তারা আগমনকারী ইলেকট্রনটা দ্বৈত প্রাপ্ত হবে। এইভাবে একটা অরবিটাল শেষ হওয়ার পরে পরবর্তী অরবিটালে ইলেকট্রন গমন করবে এবং একই নিয়মে, ভন্ডের নিয়ম অনুসারে একই নিয়মে এটা চলতে থাকবে। কিন্তু বলা হচ্ছে যে যে সমস্ত উপস্তরের অরবিটাল একাধিক তাদের ক্ষেত্রে ভন্ডের নিয়ম প্রযোজ্য, কিন্তু যাদের অরবিটাল একটা, যেমন এস উপস্তরের অরবিটাল একটা, এর ক্ষেত্রে ভন্ডের নিয়ম প্রযোজ্য না। কারণ একটা অরবিটালের যেহেতু অন্য কোনো একটা উপস্তরে যেহেতু একটা অরবিটাল থাকলে একটা ইলেকট্রন নতুন কোনো শক্তি স্তরে যেতে পারছে না, নতুন কোনো অরবিটালে যেতে পারছে না, তাই আগমনকারী ইলেকট্রনের জন্য ভন্ডের নীতি প্রযোজ্য নয় বলে এস উপস্তর ভন্ডের নিয়মে এস উপস্তর আসে না। তবে পি এবং ডি, পি ডি এবং এফ উপস্তর ভন্ডের নিয়ম প্রযোজ্য। পি ডি এদের ক্ষেত্রে ভন্ডের নিয়ম প্রযোজ্য। আমরা জানি যে পি অরবিটাল বা পি উপস্তরে তিনটি অরবিটাল থাকে। পি উপস্তরে তিনটি অরবিটাল থাকে, যেমন ডি উপস্তরে 5টি অরবিটাল থাকে। আমরা এই দুটি যদি দেখাই, পি উপস্তরে 3টি অরবিটাল থাকে, ডি উপস্তরে 5টি অরবিটাল থাকে। এখন 2টি, 3টি, 4টি, 5টি ইলেকট্রনের জন্য কিভাবে ইলেকট্রনগুলো উপস্তরে প্রবেশ করবে? তাহলে এই পি অরবিটালটিকে লেখা হয় PX, PY, PZ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে যদি 3টি অরবিটালের কথা বলি, পির তাহলে এরকম 3টি অরবিটাল, তাহলে 2টি ইলেকট্রনের জন্য প্রথমে 2টি ইলেকট্রন আসবে, এখন যদি 3টি ইলেকট্রনের কথা বলা হয়, তাহলে 3টি ইলেকট্রন প্রথমে বিপরীত স্পিনে একটি একটি করে যাবে। যদি 4টি বলা হয়, 4টি বললে প্রথমটা তখন দ্বৈত হয়ে যাবে, পরে একটা থাকবে। যদি 5টা বলা হয়, যদি 5টা ইলেকট্রনের কথা বলে, তাহলে প্রথমটা জোড়া হবে, প্রথমটা দ্বিতীয়টা জোড়া হবে। যদি 6টা ইলেকট্রনের কথা আমরা এখানে লিখে দিই, 6টা ইলেকট্রনের কথা বলা হয়, যদি 6টার কথা আমরা বলি, তখন কি হবে? এটা তখন পি অরবিটালটা শেষ হয়ে যাবে। তাহলে বলছো যে সমশক্তি সম্পূর্ণ, তাহলে পি 3টি অরবিটাল সমশক্তি সম্পূর্ণ, PX, PY, PZ ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো প্রথমে একটি একটি করে প্রবেশ করবে এবং তাদের স্পিন হবে একমুখী। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2টি ইলেকট্রনের জন্য 3টি অরবিটালে প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করছে, 3টাও একমুখী স্পিনে প্রবেশ করছে, কিন্তু 4টা যখন হয়ে যাচ্ছে তখন প্রথম ঘন্টা অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে উভয় দিকে তখন ইলেকট্রনটা প্রবেশ করছে, দ্বৈত হচ্ছে, তারপরে দ্বিতীয়টা দ্বৈত হচ্ছে, তারপরে এভাবে তৃতীয়টা দ্বৈত হচ্ছে। অনুরূপে এটা যদি পি অরবিটালের জন্য হয়,
অনুরূপে ডি অরবিটালের জন্য যদি মনে করি 4টি 5টা 6টা বা 7টা যদি ইলেকট্রন থাকে সেই ক্ষেত্রে দেখানোর জন্য ডির 5টা অরবিটাল আছে, একটা ডি এর 5টা অরবিটাল, এরকম 5টা অরবিটাল। এই 5টা অরবিটালে যদি 4টি ইলেকট্রন থাকে তাহলে তো প্রথমে তারা একমুখী 4টি যাবে। যদি 5টা ইলেকট্রন থাকে এরকম, যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে প্রথমে বিপরীত স্পিনের একটা করে ইলেকট্রন প্রবেশ করবে এবং তার স্পিন হবে একমুখী। যখন জোড়বদ্ধ হবে তখনই কেবলমাত্র তাদের স্পিন হবে বিপরীতমুখী। তো যদি জোড়বদ্ধ 6টার ক্ষেত্রে একটা জোড়বদ্ধ হবে, বাদবাকিগুলো একমুখী হবে। যদি 7টা হয় এরকম, যদি 7টা হয়, 7টা হলে প্রথমটা দ্বিতীয়টা বিপরীত স্পিনের হবে, কিন্তু অপর তিনটা একমুখী হবে। তাই বলছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যে তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে, অযুগ্ম অবস্থায় যদি অরবিটালগুলো পূর্ণ হয়ে যায় পরবর্তীতে আগমনকারী ইলেকট্রনটা তখন জোড়বদ্ধ হবে। যখন জোড়বদ্ধ হবে তখন তাদের স্পিন হবে বিপরীতমুখী, অর্থাৎ ঘড়ির কাঁটার একটা দিকে গেলে আরেকটা বিপরীত দিকে যাবে। তাহলে এইটা দ্বারা একটি ইলেকট্রনকে বোঝানো হয়েছে এবং এটা দ্বারা দুইটি ইলেকট্রনকে বোঝানো হয়েছে, অর্থাৎ একমুখী স্পিনে একটি ইলেকট্রন বোঝানো হয়েছে আর দ্বিমুখী স্পিনে দুইটি ইলেকট্রনকে এখানে দুইটি ইলেকট্রনকে বোঝানো হয়েছে। এই হুন্ডের নিয়ম অনুযায়ী সাধারণত এটা বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করা হয়। পরীক্ষাতে করতে পারে যে নিম্নোক্ত মৌলগুলো বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস দেখাও। তখন আমরা কেমন করব? নিম্নোক্ত মৌলগুলোর বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস দেখাও। যদি এই প্রশ্ন আমাদের সামনে আসে, বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস দেখাও, তখন আমরা লিখব যেমন বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8। তারপর হয়তো আমরা আগেই গেলাম হয়তো সালফার, ফসফরাস 15, সালফার হয়তো 16। যদি এই মৌলগুলো থাকে বক্স পদ্ধতিতে আমরা যদি বিন্যাস করি এখন, তাহলে এটা বিন্যাস যেমন 1:2, 2:2, 2px1 লিখতে হবে, 2px বা 2p1। কার্বনের ক্ষেত্রে আসবে 1:2, 2:2, 2p তাহলে 2। নাইট্রোজেনের ক্ষেত্রে 1:2, 2:2, 2p3। অক্সিজেনের ক্ষেত্রে 1:2, 2:2, 2p4। ফসফরাসের ক্ষেত্রে 1:2, 2:2, 2p5। সালফারের ক্ষেত্রে 1:2, 2:2, 2p 2:4, 10, 3:2, 3p 2:4, 10, 12, 3p3। সালফারের ক্ষেত্রে 1:2, 2:2, 2p6, 3:2, 3p তাহলে 4। আর্গন যদি 18 হয় 1:2, 2:2, 2p6, 3:2, 3p6 2:4, 10, 12, 18। তাহলে আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখেছি। এই বিন্যাস থেকে আমরা এবার ভুন্ডের নিয়মে যাব। আমি এর কটা মৌল লিখেছি: বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, আর্গন। বোরনের পারমাণবিক সংখ্যা 5, তার ইলেকট্রন 5টা, তার বিন্যাস 1:2, 2:2, 2p1। কার্বন 6, যার বিন্যাস 1:2, 2:2, 2p2। নাইট্রোজেন 7, 1:2, 2:2, 2p3। অক্সিজেন 8, 1:2, 2:2, 2p4। ফসফরাস 15, 1:2, 2:2, 2p6, 3:2, 3p3। সালফার 16, 1:2, 2:2, 2p6, 3:2, 3p4। আর্গন 18, 1:2, 2:2, 2p6, 3:2, 3p6। এইটাকে যখন আমরা বক্স পদ্ধতিতে নিয়ে যাব তখন বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বক্স পদ্ধতিতে যদি আমরা লিখি বোরনের s অরবিটালে s এর কোনো অরবিটাল উপস্থিত নাই, এর আছে 3টা। তাহলে এটার ক্ষেত্রে এইখানে 2টা, এইখানে 2টা, তার মানে এটা 1s, এটা 2s।
পরেরটা আসবে 2p, এটা আসবে 2p তে একটা ইলেকট্রন আছে বোরনের ক্ষেত্রে, বক্স পদ্ধতিতে 2p তে একটা ইলেকট্রন আছে, বক্স পদ্ধতিতে 2p তে কয়টা ইলেকট্রন আছে একটা, তাহলে উপরে যদি 2p হয় 2p এর p এর কয়টা অরবিটাল তিনটা, 2p p এর অরবিটাল হচ্ছে p এর অরবিটাল তিনটা, p এর অরবিটাল তিনটা 2p, তারপরে 3s এর অরবিটাল একটা, 3p p এর অরবিটাল তিনটা, p এর অরবিটাল তিনটা, 1s 2s 2p 1s 2s 2p 3s 3p, তারপরে 4s এর আবার একটা, 4s এর একটা। তাহলে এবার কার্বনের ক্ষেত্রে হবে s অরবিটাল, যেহেতু হুন্ডের নিয়মে প্রযোজ্য না, p তে আছে দুইটা, তাহলে দুইটি ইলেকট্রন প্রথমে 2p দুইটি বেজোড় অবস্থায় যাবে, নাইট্রোজেনের যেহেতু তিনটা, তাহলে প্রথম পূর্ণ হবে, দ্বিতীয়টা 2s পূর্ণ হবে, তৃতীয় শক্তি স্তরে তিনটে ইলেকট্রন যাবে, বিপরীত স্তরে তিনটি ইলেকট্রন একমুখী অবস্থায় যাবে। অক্সিজেনের ক্ষেত্রে এর ক্ষেত্রে একটা একটা করে প্রথমে যাই পূর্ণ করবো পি অরবিটালটা, যেহেতু চারটে আছে তাহলে এই ঘরটা প্রথম পূর্ণ হবে। ফসফরাসের ক্ষেত্রে এখানে দুইটা হবে, এখানে দুইটা হবে, পিতে পি পূর্ণ, তাহলে পি পূর্ণ, এস পূর্ণ, এস পূর্ণ, কিন্তু পরবর্তী পিতে তিনটি ইলেকট্রন আছে, তাহলে এটা একমুখী স্তরে প্রবেশ করবে, একমুখী স্তরে প্রবেশ করবে। সালফারের ক্ষেত্রে প্রথমে দুইটা, তারপরে দুইটা, তারপরে পিতে আছে ছয়টা, পিতে আছে ছয়টা, বিপরীত স্তরে পূরণ করবে, সালফারে দুইটা বিপরীত স্তরে পূরণ করবে। যেহেতু সালফারের ক্ষেত্রে শেষ শক্তি স্তরে চারটি ইলেকট্রন আছে পিতে, ফলে প্রথমটা পূর্ণ হবে, তারপরে একটা একটা করে যাবে, তারপরে একটা একটা করে যাবে, একটা একটা করে যাবে। অনুরূপে আর্গনের ক্ষেত্রে এটা পূর্ণ, এটা পূর্ণ, এস পূর্ণ, 2p6 এটা পূর্ণ, 3s2 পূর্ণ, 3p6 ও পূর্ণ, তাহলে এই ঘরটা আগে পূরণ করবে, এইভাবে আগে পূরণ করে ফেলবে। এইবার যখন আর্গনের পরে আমরা পটাশিয়াম 19 লিখব, এই ক্ষেত্রে 1s2 হবে, 2s2 হবে, 2p6, 3s2, 3p6, 4s তখন 1 হয়ে যাবে, 4s 1 হয়ে যাবে। ফলে এইটার বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এটার বিন্যাসে আমরা দেখতে পাবো প্রথমটা তাহলে এস, তারপরেরটা এস, তারপরেরটা পি পূর্ণ, পি পূর্ণ, তারপরেরটা এস পূর্ণ, তারপরটা পি পূর্ণ, পি পূর্ণ, পি পূর্ণ, তারপরে 4s এখানে কয়টা থাকবে 1, 4s 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রনগুলো কি করছে, সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যে তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে, এবং অযুগ্ম ইলেকট্রনগুলোর বিন্যাস হবে একমুখী। তারপরে পরবর্তী আগমনকারী ইলেকট্রনটা ওই একমুখী যে দ্বৈত অরবিটালটায় একমুখতায় পূর্ণ করার পরে পরবর্তীতে জোড়বদ্ধ হবে, এবং এইভাবে জোড়বদ্ধ হয়ে শেষ হওয়ার পরে অন্য অরবিটালে ইলেকট্রন আস্তে আস্তে আগায় যাবে। এটা বক্স পদ্ধতিতে দেখালে অবশ্যই আমাদের স্পিন অনুযায়ী বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসটা দেখাতে হবে, বক্স পদ্ধতিতে দেখাতে হবে। এই ছিল হচ্ছে হুন্ডের নিয়ম। তবে হুন্ডের নিয়মে বলা হচ্ছে, যেহেতু আমরা জানি যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ উপস্তর সর্বাধিক সুস্থিত হয়, তাই ইলেকট্রন অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ হতে সবচেয়ে কম শক্তি লাগে। ওই কারণে পরমাণুর ইলেকট্রনগুলো প্রথমে অর্ধপূর্ণ হয় এবং পরবর্তীতে পরিপূর্ণ হয়, প্রথমে অর্ধপূর্ণ হয়, পরবর্তীতে পরিপূর্ণ হয়। তোমরা নিশ্চয়ই হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস এখন করতে পারবা, যে সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যাতে তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। যেহেতু ইলেকট্রন বিন্যাস, আহ্বায়ক নিয়ম, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, এই তিনটি নীতির সাহায্যে ইলেকট্রনের সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায়। তাই চারটি কোয়ান্টাম সেট, সংখ্যার সেট, আমরা এখানে একটা কোয়ান্টাম সংখ্যার সেট এঁকেছি, প্রতিটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে, প্রতিটি ইলেকট্রনের জন্য এখানে চারটি কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে। নিচের মৌলগুলোর সর্বশেষ কোয়ান্টাম সেট দেখানো হলো, এখানে সর্বশেষ একটা কোয়ান্টাম সেট দেখানো আছে। এই কোয়ান্টাম সেট থেকে
ওই মৌলটার সর্বশেষ বিন্যাসটা কি আমরা এটা নির্ণয় করতে পারবো। সর্বশেষ বিন্যাসটা আমরা এই কোয়ান্টাম সেট থেকে নির্ণয় করব। তাহলে প্রতিটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে। নিচের মৌলগুলোর সর্বশেষ কোয়ান্টাম সংখ্যার সেট। এখন এখানে বোরন দেওয়া আছে, বোরনের সর্বশেষ ইলেকট্রনটা কোন উপস্তরে আসছে আমরা এটা পাবো। অক্সিজেনের সর্বশেষ ইলেকট্রনটা কোন উপস্তরে আসছে, এই কোয়ান্টাম সেট থেকে আমরা এটা পেয়ে যাব। কোয়ান্টাম সংখ্যার সেট থেকে আমরা এটা পাবো। এটা নির্ণয় করার জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা L সমান লিখি 0 1 2 3 লিখি। L এর মান যখন 0 হয় তখন এটা S উপস্তর হয়, L এর মান যখন 1 হয় তখন এটা P হয়, L এর মান যখন 2 হয় তখন এটা D হয়, L এর মান যখন 3 হয় তখন এটা F হয়, তখন এটা F হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি L এর মান 0 1 2 3 ইত্যাদি হলে SPD উপস্তর হয়, SPD উপস্তর হয়। এখন এই যেহেতু এস এর কোনো অরবিটাল নাই, একটাই, কিন্তু পির অরবিটাল কিন্তু তিনটা, সেই তিনটিকে লিখে আমরা -1 যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে পাই 0 +1। আর ডির ক্ষেত্রে আমরা লিখে 5টা অরবিটালকে লিখি -2 -1 0 +1 +2। ডির ক্ষেত্রে এটা লিখি। অনুরূপ এফ এর ক্ষেত্রে আমরা লিখি -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে পির অরবিটাল কয়টা? তিনটা। ডির অরবিটাল 5টা, যাকে আমরা প্রকাশ করি ডি মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা বলি -2 -1 0 +1 +2। এফ এর 7টা, -3 -2 -1 0 +1 +2 +1 +3। পির তিনটা অরবিটাল -1 0 +1। আমরা যদি এইগুলো না জানি তাহলে এখানে আমরা মান বসাতে পারবো না। যেমন একটা সেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান 2 দেওয়া, তার মানে প্রধান শক্তি স্তর হচ্ছে 2। l এর মান 1, l এর মান 1 হলে সেটা p উপস্তর হয়, এটা 2p হবে। l এর মান 1 হলে p হয়, p উপস্তরে গেলাম। m এর মান -1 কিন্তু s আছে +1। যখন মানে +1/2 থাকবে তখন ইলেকট্রনের স্পিন শুধু একমুখী হবে, ইলেকট্রনের স্পিন একমুখী হবে এবং m এর মান যে পর্যন্ত আছে সেই পর্যন্ত যাই আমাদের শেষ করতে হবে। কিন্তু যদি -1/2 থাকে তাহলে ওই অরবিটালটা প্রথমে সবগুলোতে একমুখী যাবে, তারপরে যে পর্যন্ত m এর মান আছে সেখানে যাই আমাদের থামতে হবে। তাহলে কয়টা ইলেকট্রন আমরা পেয়ে যাব? তাহলে এখানে নিয়ম হচ্ছে যদি s এর মান +1/2 হয়, যদি +1/2 হয় তাহলে ওই অরবিটালে যেখানে m এর মান যতদূর পর্যন্ত আছে ততদূর যেতে পারবো, শুধু ততদূর পর্যন্ত যেতে পারবো। আমরা এগুলো দেখলেই বুঝতে পারবো ততদূর যেতে পারবো। কিন্তু যদি s এর মান -1/2 হয় তাহলে আমরা প্রথমে সমস্ত অরবিটালগুলোতে প্রথমে যাব, তারপরে আবার ফিরে আসবো, ফিরে এসে যেখানে m এর মান আছে সেখানে এসে থেমে যাব। তাহলে আমরা প্রথম সেটটা থেকে দেখতে পাচ্ছি n এর মান আছে 2, প্রধান কোয়ান্টাম সংখ্যা 2। l এর মান 1 মানে p, l এর মান 1 মানে p উপস্তর। এবার m এর মান দেওয়া আছে -1, তাহলে p এর কয়টা অরবিটাল? তিনটা, -1 0 +1, কিন্তু মান দেওয়া আছে +1 +1/2। যদি +1/2 থাকে তাহলে আমরা আর আগাতে পারবো না, -1 যেখানে আছে m এর মান সেখানে থেমে যাব। তাহলে 2p1 হয়। মৌলটা হচ্ছে বোরন 5, যেমন 1s2 2s2 2p1, যার বিন্যাস হবে শেষ ইলেকট্রনটা তাহলে p এর উপরে গেছে, বোরনের শেষ ইলেকট্রনটা p এর উপরে গিয়েছে। পরের সেটটা আমরা দেখতে পাচ্ছি যে n এর মান দেওয়া আছে 2, n এর মান দেওয়া আছে 2, l এর মান 1 মানে p, l এর মান 1 মানে p। এইবার s এর মান দেওয়া আছে -1/2, তাহলে আমরা p অরবিটালের সবগুলোতে প্রথমে যাব, তারপরে যেখানে m এর মান যে পর্যন্ত আছে সেই পর্যন্ত যাই থেমে যাব। তাহলে এখানে দেওয়া আছে -1/2, তাহলে 1 2 3, প্রথমে তিনটায় গেলাম, তারপরে -1 এসে থেমে যাব, তাহলে এখানে হবে 4। এখানে যদি 4 হয় মৌলটা হলো অক্সিজেন 8, যার বিন্যাস 1s2 2s2 2p4 হয়। তাহলে আমরা দেখি 2p4 মানে মৌলটা ছিল অক্সিজেন। এর পরেরটা আমরা দেখতে পাচ্ছি n এর মান হচ্ছে 3, n এর মান 3, l এর মান 0 মানে s, l এর মান 0 মানে s, তাহলে s উপস্তর হলো, l এর মান 0 মানে s উপস্তর হলো। এইবার l এর মান 0 মানে s। এবার যেহেতু এখানে +1 দেওয়া আছে, যেহেতু এখানে
+1 দেওয়া আছে, m এর মানও 0 দেওয়া আছে, m এর মান 0 দেওয়া আছে কিন্তু এখানে +1 দেওয়া আছে। তাহলে m এর মান যদি 0 হয় তাহলে s উপস্তর, এটা s উপস্তর হবে, l এর মান প্লাস মানে 1, অর্থাৎ মানে s এর যেহেতু অরবিটাল একটা, s এর অরবিটাল যেহেতু একটাই প্লাস মানে শুধু একমুখী, ওই জন্য 3s হবে, 3s 1 হয়ে যাবে একমুখী, ওই জন্য মৌলটা হবে তাহলে সোডিয়াম, যেটা 11, 1s2 2s2 2p6, এর বিন্যাস হবে 3s1 সোডিয়ামের পরে আমরা একটা বিন্যাস দেখতে পাচ্ছি 3, অর্থাৎ n এর মান 3 আছে, l এর মান 1 মানে p, তিনটি অরবিটাল কিন্তু মান দেওয়া আছে +1/2 আর এখানে দেওয়া আছে -1, তাহলে +1/2 যদি হয় তাহলে আমরা কতদূর পর্যন্ত যাব, পির শুধু -1 পর্যন্ত যেই থেমে যাব, যেহেতু প্লাস মান দেওয়া আছে +1, তাহলে এর উপরে একটা ইলেকট্রন আছে, এর উপরে যদি একটা ইলেকট্রন হয় তাহলে অ্যালুমিনিয়াম যদি 13 হয়, যেমন 1s2 2s2 2p6 3s2 3p1, 2004 তাহলে মৌলটা হবে অ্যালুমিনিয়াম, অর্থাৎ এর শেষ শক্তি স্তরটা হবে 3p1। এরপরে সেটটা আমরা দেখতে পাচ্ছি 3, এর মান দেওয়া আছে 3, l এর মান 1 মানে p, এবার m এর মান দেওয়া 0 কিন্তু -1/2 দেওয়া আছে, তাহলে p এর -1/2 যেতে হলে -1/2, তাহলে সবগুলোতে যাবো আগে 1 2 3 4 5, তাহলে p এর উপরে 5টা ইলেকট্রন হবে, তাহলে বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5 মৌলটা হচ্ছে ক্লোরিন 17, 5 আর 2 7 6 13 14 15 16 17। এরপরে সেটটা আমরা দেখতে পাচ্ছি 3 এর সাথে আছে 1, তাহলে এটা p, এবার +1 দেওয়া আছে কিন্তু -1/2 দেওয়া আছে, তাহলে p অরবিটালের -1/2 যেহেতু দেওয়া আছে তাহলে সবগুলোতে আমরা প্রথমে যাব, তাহলে 1 2 3 এ গেলাম, তারপরে প্লাসে যাই থেমে যাব, পরবর্তীতে পূর্ণ করব, অর্থাৎ বিপরীত স্পিনের ইলেকট্রন দিয়ে পূর্ণ করলে 6 হয়, 3p6 হয়, 3p6, তাহলে এটার বিন্যাস দেখা যাচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, মৌলটা তাহলে আর্গন হয়ে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে n এর মান দেওয়া আছে 3, এইবার l এর মান দেওয়া আছে 2, তাহলে 2 মানে l এর মান 2 হলে d উপস্তর হবে 2, কিন্তু s এর মান দেওয়া আছে +1/2, m এর মান দেওয়া আছে +1, তাহলে প্রথমে আমরা এইবার শুধু +1 এ যাই থেমে যাব, 1 2 3 4, d এর উপরে 4টা হবে, কিন্তু এর পূর্বে 4s2 একটা উপস্তর ছিল 4s2, তাহলে এখন আমরা এটা বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4, কিন্তু বরাস অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ উপস্তর সর্বাধিক সুস্থিত হয়, তাই 3d4 না হয়ে 3d5 হবে, 4s এটা 1 হয়ে যাবে, অনুরূপে আয়রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর প্রধান কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে 3, l এর মান দেওয়া আছে 2, এবার -1/2 মান দেওয়া আছে -2 পর্যন্ত, তাহলে -1/2 যদি থাকে তাহলে 1 2 3 4 5, আর -2 তে যাই থেমে যাব, তাহলে এখানে হবে 6 3d6, তাহলে 3d যদি 6 হয় বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে আয়রনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মৌলটা যে 3d6, কিন্তু অবশ্যই ইলেকট্রন বিন্যাস করার সময় প্রধান শক্তি স্তর হিসেবে এদেরকে সাজাই দিতে হয়, সেই 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, বিন্যাসটা আমার হবে, মৌলটা হয়ে যাবে আয়রন Ap। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা বিন্যাস কোয়ান্টাম সংখ্যার সেট দেওয়া আছে 3, 2 মানে d -1/2 এবং m এর মান দেওয়া আছে +1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 3d9 হয়ে যাচ্ছে, 3d9, এর পাশে আছে 4s কত 2, তাহলে বিন্যাসটা হবে মূলত 3d10 4s1, তাহলে আমরা টোটাল বিন্যাসটা করলে এটা 1s2 2s2 2p6 3s2 3p6,
3p6, 3d10 আর 4s1। 2004 আছে, 2018, 18 29। তাহলে মূলটা হচ্ছে কপার 29, মূলটা হচ্ছে কপার 29। পরবর্তী আরেকটি মৌল আমরা দেখি, শেষ করব। যেমন জিঙ্ক কত 30। এই মৌলটার একটা কোয়ান্টাম সংখ্যার সেট দেওয়া আছে, 3 লিখব, 2 এর জন্য আমরা ডি লিখব। এবার মাইনাস হাফে মান দেওয়া সেহেতু ইলেকট্রন প্রথমে একটা একটি করে সবগুলোতে যাবে, সব অরবিটালের মধ্যে যাবে। পরবর্তীতে এম এর মান যে পর্যন্ত আছে সে পর্যন্ত এসে আমরা থেমে যাবে। ফলে দেখা যাচ্ছে ডি তে আছে কত 1 2 3 4 5টা আছে, প্লাস 2 তে থামবে, তাহলে 10টা, প্লাস 2 এ থামবে 10টা। 3d10, কিন্তু এর পাশে আছে 4s2, 3d এর পাশে 4s2 আছে, অর্থাৎ 3d10 হলে 4s, আরেকটা অরবিটাল হয় 4s কত 2 হয়, বুঝতে হবে। তাহলে বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10 আর 4s কত 2। মূলটা হবে তাহলে জিঙ্ক 30, মূলটা হবে জিঙ্ক 30। আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, কালকের ক্লাসগুলো সুন্দর করে দেখবা, দেখি এগুলো বই ধরি, বইতে খুঁজবা, বইতে খুঁজি পড়ার চেষ্টা করবা, তাহলে আমি বেশি উপকৃত হব। তোমাদের থেকে আমারই বেশি ভালো লাগবে তোমরা যদি এটা সবাই দেখো এবং বোঝার চেষ্টা করো। আর সর্বোপরি দেশের যে অবস্থা, সেই অবস্থা থেকে ত্রাণ পেতে হলে তোমাদের অবশ্যই বাস করতে হবে এবং সুশৃঙ্খলভাবে, যদি বাইরে আসো সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে হবে। আজকে এই পর্যন্তই। আগামী দিন আমি তোমাদের সঙ্গে ক্লাস করবো হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের অনুরূপ পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ এবং ইলেকট্রনের শক্তি নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।